এই প্রাণীটার নাম কি? পিঁপড়ার মতো লাগছে? ঘাস ফড়িং। হোমো সেপিয়েন্স কে বলে এটা? না না, যে বলছে সে হচ্ছে হোমো সেপিয়েন্স আর এটা হচ্ছে গ্রাসহপার, ঘাস ফড়িং। আচ্ছা, তো আজকে আমরা আমাদের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 2.2 যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে কি ঘাস ফড়িং আছে, সেই ঘাস ফড়িং এর যে চ্যাপ্টারটি, সেই ঘাস ফড়িং এর চ্যাপ্টারটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তোমাদের বইতে মেবি 66 অথবা 67 নাম্বার যে পেজ সেটি বের করো। তোমাদের বইতে দেখো পেজ নাম্বার হচ্ছে 66, এটা বের করো। বের করছো? পেজ নাম্বার 66 বের করছো? দেখতে পাচ্ছ তো না স্ক্রিন? আচ্ছা, আজকে আমরা ঘাস ফড়িং এর যে বাহ্যিক গঠন রয়েছে সেই বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো ঘাস ফড়িং আমরা একটু বলি যে ঘাস ফড়িং হচ্ছে কি এক ধরনের পতঙ্গ পেস্ট। ঘাস ফড়িং হচ্ছে এক ধরনের কি পতঙ্গ পেস্ট। তো যারা অর্থনৈতিকভাবে মানুষের ক্ষতি সাধন করে এইরকম জীবগুলিকে বলা হয় পেস্ট। তাহলে যে সকল জীব মানুষের অর্থনৈতিকভাবে ক্ষতি সাধন করে তাদেরকে বলা হচ্ছে পেস্ট। আর ঘাস ফড়িং কোথায় বাস করে আমরা নাম থেকেই কিন্তু অনেকটা ধারণা করতে পারি, যেটা ধান খেতে বাস করতে পারে, সবজি খেতে বাস করতে পারে, তারপরে বিভিন্ন ধরনের ফসলের বাগানে বাস করতে পারে, তারপরে ধান গম এবং শাকসবজির পাতা খেয়ে কিন্তু এরা জীবন ধারণ করে। পাশাপাশি এই যে ফসলগুলি, সেই ফসলগুলি কিন্তু তারা ব্যাপক ক্ষতি সাধন করে। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, মাঝে মাঝে একটু কথা বলতে হবে, নয়তো আমার এখানে যদি ডিসকানেক্ট হয়ে যায় আমি বুঝতে পারবো না। তো এই যে ঘাস ফড়িং, এই ঘাস ফড়িং পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির ঘাস ফড়িং কিন্তু এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। কত প্রজাতির? 20,000 প্রজাতির। তো এই 20,000 প্রজাতির মধ্যে বাংলাদেশে পাওয়া যায় প্রায় 20 প্রজাতির। আর এই ঘাস ফড়িং গুলি কিন্তু তোমার এককভাবেও বাস করতে পারে, আবার দলবদ্ধভাবেও কিন্তু বাস করতে পারে। তো যারা দলবদ্ধভাবে বাস করে তাদেরকে বলা হয় পঙ্গপাল। কি বলা হয়? তাদেরকে বলা হয় পঙ্গপাল। এবং এই পঙ্গপালগুলি ফসলের জন্য কিন্তু মারাত্মক হুমকি স্বরূপ। অর্থাৎ এই পঙ্গপাল অর্থাৎ একটা দলে প্রায় লাখ থেকে শুরু করে কোটি পর্যন্ত সংখ্যায় থাকতে পারে ঘাস ফড়িং। এবং এই 1 লাখ বা 1 কোটির একটা দল যদি কোনো ফসল খেতে প্রবেশ করে তাহলে সেই ফসলের মানে কি অবস্থা হবে বুঝতে পারছো? হ্যাঁ, হঠাৎ করে দেখবো যে 1 মিনিট আগে ছিল সবুজ, 1 মিনিট পরে দেখবো যে মানে কিছু নাই, বাদামি হয়ে গেছে। না মানে মানুষের মাথা টাক মাথা করার পরে দেখো না, হঠাৎ করে মাথায় চুল ছিল, 10 মিনিট পরে কিছু নাই। ফসলের ওইরকম অবস্থা হয়ে যায় যদি আমি কল্পনা করি। ঠিক আছে? মানে ফসলে সব পাতা ডালপালা ছিল, কিছুক্ষণ পরে তারপরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আর কিছু নাই। তাহলে এই ধরনের কিন্তু এরা ক্ষতি সাধন করে থাকে। এখন যদি আমি কালারের কথা বলি, বর্ণ যদি বলি, তাহলে বর্ণ কেমন হতে পারে দেখো তো। সবুজ হতে পারে, তারপরে খড় বর্ণের হতে পারে, নিচে একটা চিত্র হয়েছে দেখতে পাচ্ছি আমরা, পিঙ্ক কালার বা গোলাপি ধরনের হতে পারে, নীলাভ সবুজ হতে পারে, এবং বিচিত্র ধরনের কিন্তু ঘাস ফড়িং আমরা দেখতে পাই। ঠিক আছে? আর যদি বলা হয় এরা কোথায় বসবাস করে আমরা একটু বলে নিই। স্বভাবটা বলে আগে, এরা হচ্ছে তৃণভোজী।
এরা যে ফসলের জমিতে বসবাস করে এবং সেই ফসলে জমিতে কি করে তারা কিন্তু সেই ফসলের পাতাগুলিকে, কাণ্ডগুলিকে, শাখা প্রশাখাগুলিকে তারা খাবার হিসেবে গ্রহণ করে এবং সবসময় তারা খেতেই থাকে। এই জন্য বলা হচ্ছে এরা পেটুক স্বভাবের প্রাণী। আর এদের যে মুখপাঙ্গ দেখো, যে মুখের যে চিত্রটা দেখি আমরা একটু লক্ষ্য করি। এই যে এখানে কি থাকে, মুখপাঙ্গ থাকে। এখানে কি থাকে, এই যে এইগুলো হচ্ছে মুখপাঙ্গ। এই যে এখানে ম্যাক্সিলা, ম্যান্ডিবল, এই যে ল্যাব্রাম, এগুলো হচ্ছে মুখপাঙ্গ। তো এদের যে মুখপাঙ্গ, এই মুখপাঙ্গটা হচ্ছে কি চর্বণ উপযোগী, অর্থাৎ চিবাতে পারে, কোনো কিছু পাতা কাটতে পারে, কেটে সেটাকে চিবাতে পারে, চিবিয়ে খেতে পারে। তাহলে এই ধরনের তাদের কিন্তু মুখপাঙ্গ বিদ্যমান। তো যদি বলা হয় ঘাস ফড়িং এর মুখপাঙ্গ কেমন, বলো। ঘাস ফড়িং এর মুখপাঙ্গ গুলি কোন প্রকৃতির? কি বুঝছো? তোমরা কি শুনতে পাচ্ছ? তাহলে ঘাস ফড়িং এর মানে বলতে হবে তো একটু, যে ঘাস ফড়িং এর মুখপাঙ্গ গুলি কেমন, চর্বণ উপযোগী। তারপরে এরা হচ্ছে তৃণভোজী, অর্থাৎ গাছপালা বা গাছের পাতা লতা এইগুলিকে তারা খাবার হিসেবে কি করে, গ্রহণ করে। তো এগুলি বলতে হবে আমার সাথে সাথে। তো এখন ঘাস ফড়িং কোথায় বসবাস করে আমরা সেগুলো একটু বলি। যে ঘাস ফড়িং নাতিশীতোষ্ণ যে অঞ্চলগুলি রয়েছে, হ্যাঁ, নাতিশীতোষ্ণ অর্থাৎ বেশি ঠান্ডাও না, তারপরে বেশি গরমও না, এই ধরনের যে অঞ্চলগুলি রয়েছে, এই অঞ্চলগুলিতে কিন্তু তাদেরকে বেশি পাওয়া যায়। আর আরেকটি বিষয় যদি বলি, তো সেটি হচ্ছে যে যেখানে জোয়ার ভাটা হয় বেশি, ম্যানগ্রোভ যে ফরেস্ট, যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি সুন্দরবনের কথা যদি বলি, তো সুন্দরবনে কিন্তু এই ঘাস ফড়িং খুব বেশি পাওয়া যায় না। কারণ আমরা কি জানি যে সেখানে জোয়ার ভাটা হয়, এবং জোয়ার ভাটার কারণে কি হয়, প্রতিনিয়ত সেখানে কি হচ্ছে, পানির একটা নির্দিষ্ট সময় পর পর একটা জায়গা প্লাবিত হচ্ছে, আবার কিছুক্ষণ পরে সেই জায়গাটা পানি নেমে যাচ্ছে। তো এরকম যেখানে জোয়ার ভাটার বিষয়গুলি থাকে, সেই জায়গাগুলিতে এটা মানে এদের সংখ্যাটা পাওয়া যায় অনেক কম। ঠিক আছে। তো আমরা যদি একটি ঘাস ফড়িং দেখি, তাহলে ঘাস ফড়িং এর ক্ষেত্রে এই যে এই ধরনের যে অংশগুলি, অর্থাৎ পশ্চাৎ পা থাকবে, 3 জোড়া পা থাকবে, ঠিক আছে, তারপরে অ্যান্টেনা থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে মাথার সামনে যে এই অংশটা দেখবে, যে এই এরকম অ্যান্টেনা থাকবে, তারপরে পুঞ্জাক্ষী থাকবে, এই যে মাথার দুই পাশে কালো রঙের বড় গোলাকার যে চোখটা, এরকম পুঞ্জাক্ষী থাকবে, তারপরে মস্তক থাকবে, তারপরে অগ্রপদ থাকবে, তারপরে এই যে বক্ষ থাকবে, তারপরে উদর থাকবে। ঠিক আছে, এই অংশগুলি একটা ঘাস ফড়িং এর মধ্যে থাকবে। তো এখন আমরা বেসিক যে জিনিসগুলি, সেই জিনিসগুলি একটু আলোচনা করব। ঠিক আছে, দেখি। তো ঘাস ফড়িং এর দেহকে যদি বলা হয় প্রধানত কয়টি অংশে ভাগ করা যায়, তাহলে আমরা কি বলবো, উপরের অংশে কি কি লিখছি, ঘাস ফড়িং এর দেহকে প্রধানত 3টি অংশে ভাগ করা যায়। 3টা অংশের নাম বলো, কি কি? মস্তক, বক্ষ, আর একটা হচ্ছে কি, উদর। ঘাস ফড়িং এর দেহের অংশ কয়টা, যে সব পরে জয়েন করে। ঘাস ফড়িং এর দেহের অংশ থাকে 3টা, মস্তক, বক্ষ আর কি, উদর। এই 3টা অংশের নাম আগে, 3টা অংশ কি কি দেখে নাও। ঘাস ফড়িং এর অংশগুলো হচ্ছে মস্তক, বক্ষ এবং উদর। আর এই যে বক্ষদেশীয় যে অঞ্চলটা রয়েছে, সেই বক্ষদেশীয় অঞ্চলের আবার 3টা অংশে ভাগ করা হয়েছে। দেখো, বক্ষের অংশ থাকে 3টা, একটা হচ্ছে প্রোথোরাক্স, যেটাকে বলা হচ্ছে অগ্রবক্ষ, তারপরে হচ্ছে মেসোথোরাক্স, যেটাকে বলা হচ্ছে মধ্যবক্ষ, আর মেটাথোরাক্স মানে হচ্ছে পশ্চাৎ বক্ষ। তো সমগ্র ঘাস ফড়িংকে যদি বলা হয় কয়টি অংশে ভাগ করা যায়, সবাই বলো। 3টি। আর বক্ষদেশীয় অঞ্চলকে কয়টা ভাগে ভাগ করা যায়? কে বললো একটি? ওই যে নিচে তো লিখে দিয়েছি, প্রোথোরাক্স, মেসোথোরাক্স, মেটাথোরাক্স। তুমি বাংলায় বলো, অগ্রবক্ষ, মধ্যবক্ষ আর হচ্ছে পশ্চাৎ বক্ষ। আচ্ছা, তো একটি পূর্ণাঙ্গ ঘাস ফড়িং কোন কোন বইতে লেখা আছে 9 সেন্টিমিটার, কোন বইতে লেখা 8 সেন্টিমিটার, কোন বইতে লেখা 8 থেকে 9 সেন্টিমিটার। তোমার বইতে যেটা লেখা আছে তুমি সেটাই পড়বা।
তো একটা পূর্ণাঙ্গ ঘাসফড়িং যদি বলি তাহলে 8 থেকে 9 সেন্টিমিটার পর্যন্ত কি হয়, এরা লম্বা হতে পারে। আর দেহ দেখো লম্বা, বেলুন আকার, সরু এবং দ্বিপার্শ্বীয় প্রতিসম। কারণ কি দ্বিপার্শ্বীয় প্রতিসম কেন বলা হচ্ছে? কারণ এদের দেহটাকে তাদের যে কেন্দ্রীয় অক্ষ, সেই কেন্দ্রীয় অক্ষ বরাবর একবার সমান 2 ভাগে ভাগ করা যায়। তো আমি যেটা বললাম যে এদের দেহের প্রধান অংশ থাকে কয়টা দেখো, 3টা: মস্তক, বক্ষ এবং উদর। আর মস্তক কোন কোন অংশগুলি ধারণ করে একটু দেখো তো, এখানে কি লিখছি? মস্তক কোন কোন অংশগুলি ধারণ করে, অর্থাৎ মাথার মধ্যে কোন কোন উপাঙ্গগুলি থাকছে? পুঞ্জাক্ষী, মুখোপাঙ্গ এবং অ্যান্টেনা। এই 3টা নাম একটু ভালো করে দেখে রাখতে হবে। কেন? কারণ এখান থেকে বহুপদী কোশ্চেন আসবে। ঠিক আছে, মস্তকের মধ্যে কি কি থাকবে দেখো, পুঞ্জাক্ষী থাকবে, মুখোপাঙ্গ থাকবে, আর কি থাকবে? অ্যান্টেনা থাকবে। কি এটা বুঝছো? কারণ এখান থেকে বহুপদী কোশ্চেন আসবে। মস্তক পুঞ্জাক্ষী ধারণ করবে, মুখোপাঙ্গ ধারণ করবে, আর হচ্ছে অ্যান্টেনা ধারণ করবে। আর বক্ষদেশীয় অঞ্চলে কি কি থাকবে দেখো, 3 জোড়া পা থাকবে, আর 2 জোড়া কি থাকবে? ডানা থাকবে। আর উদরের মধ্যে থাকবে স্পাইরাকল এবং জননাঙ্গ। স্পাইরাকল তোমার মনে থাকবে না, তুমি সহজটা শিখো, শ্বসন ছিদ্র। স্পাইরাকলের বাংলা হচ্ছে শ্বসন ছিদ্র। তুমি যদি দেখো, এই যে এখানে দেখো, এদের যে উদর, সেই উদরে ছোট ছোটই যে এরকম ছিদ্র থাকে, এই ছিদ্রগুলি দেখতে পাচ্ছ? আমি যেটা দেখাচ্ছি এখানে, এই যে এরকম কি থাকবে? ছোট ছোট ছিদ্র থাকবে। এই ছিদ্রগুলো কি বলা হচ্ছে? কি স্পাইরাকল বা শ্বসন ছিদ্র। কি বলা হয়? স্পাইরাকল বা শ্বসন ছিদ্র। তো এই শ্বসন ছিদ্র ঘাসফড়িং এর দেহে থাকে 10 জোড়া। কয় জোড়া? 10 জোড়া। এই 10 জোড়া শ্বসন ছিদ্রের মধ্যে বক্ষদেশী অঞ্চলে থাকে 2 জোড়া, আর এই উদরীয় অঞ্চলে থাকে 8 জোড়া। তাহলে মোট কয় জোড়া হলো? 2 যোগ 8, 10 জোড়া। এটা কি পারা যাবে? পরেরটায় যাই। এখন মাথার কথা যেটা বললাম, ঘাসফড়িং এর দেহকে 3টা অঞ্চলে প্রধানত ভাগ করা যায়। প্রথমে আমরা বলেছিলাম মাথা, তাই না? তো মাথাটাকে আমরা যদি দেখি, মাথাটাকে দেখলে মনে হয় আসলে এখানে একটা খণ্ড। ঘাসফড়িং এর মাথাটা দেখলে মনে হয় একটা খণ্ড, আসলে কিন্তু এখানে একটা খণ্ড না। ঘাসফড়িং এর মাথা দেখলে মনে হয় একটা খণ্ড, আসলে মাথার মধ্যে মোট খণ্ড সংখ্যা থাকে কয়টি? 6টি। ঘাসফড়িং এর মাথায় খণ্ড কয়টি? 6টি। এবং ঘাসফড়িং এর মাথাটা হচ্ছে হাইপোগন্যাথাস প্রকৃতির। কোন ধরনের? হাইপো। হাইপো শব্দের অর্থ হচ্ছে নিচু। হাইপো শব্দের অর্থ হচ্ছে নিচু, আর ন্যাথাস শব্দের অর্থ হচ্ছে চোয়াল। এদের যে মাথাটা বা চোয়ালগুলি কি থাকে? নিম্নমুখী হয়ে থাকে। ঠিক আছে, নিচু হয়ে ঝুঁকে থাকে। ঠিক আছে, যখন তুমি যদি পড়ালেখা না করো, তোমার বাবা বা তোমার আম্মু যখন বকা দেয়, তুমি যেভাবে থাকো না নিচের দিকে মাথাটা নিচু করে, তো এই ঘাসফড়িং এর মাথাটা ওইরকম নিচু অবস্থায় থাকে এবং মুখছিদ্রটাও নিম্নমুখী হয়ে থাকে। এই জন্য এই ধরনের মাথাগুলিকে বলা হচ্ছে কি? হাইপোগন্যাথাস মাথা। এবার বুঝছো? ওকে। তো এখন দেখি যে মাথার আবার কতগুলি অংশ থাকে, সেই অংশগুলি কি কি খেয়াল করি। মাথার উপরের দিকে যে অংশটা থাকে, পৃষ্ঠ দিকে যে অংশটা থাকে, সেই পৃষ্ঠদেশের অংশকে বলা হচ্ছে ভার্টেক্স। আমি দেখাচ্ছি এখনই। মাথার পৃষ্ঠ দিকে যে অংশটি থাকে, সেই অংশটাকে বলা হচ্ছে ভার্টেক্স। পৃষ্ঠ দিকে কোন অংশ থাকে চলো দেখি। মাথার পৃষ্ঠ দিকে, এই যে লক্ষ্য করো, এই যে মাথার এই উপরের দিকে পৃষ্ঠ দিকে যে অংশটা থাকছে, সেই অংশটাকে বলা হচ্ছে ভার্টেক্স। আর মাথার সম্মুখ প্রান্ত, অর্থাৎ কপাল গঠন করছে যে অংশটা, ঠিক আছে, মানুষের যেমন কপাল গঠন করে, তো ঘাসফড়িং এর কপাল গঠনকারী যে অংশটা, সেই অংশটাকে বলা হচ্ছে ফ্রন্স। তো এখন তুমি
তুমি তোমার দুই হাত দুই গালে রাখো, রাখছো সবাই? তাহলে ঠিক ওই রকম মাথার দুই পাশে তুমি যেমন গালে হাত রাখছো এরকম বিষয়টা কল্পনা করো। তাহলে মাথার দুই পাশের অংশ যেটা, সেই দুই পাশের অংশটাকে বলা হচ্ছে কি জেনা, বুঝছো? আর কপাল গঠনকারী অংশের কথা কি বললাম? ফ্রন্স। কপাল গঠনকারী অংশকে বলা হচ্ছে ফ্রন্স। আর ঠিক ফ্রন্সের নিচে এই যে দেখো, ফ্রন্সের নিচে একটা পাতলা প্লেটের মতো অংশ দেখা যায়, এই পাতলা প্লেটের মতো অংশটাকে বলা হয় ক্লাইপিয়াস। কি বলা হয়? ক্লাইপিয়াস। আর ক্লাইপিয়াসের নিচে আবার যে প্লেটের মতো অংশ থাকে সেটাকে বলা হয় ল্যাব্রাম। এটুকু কি বুঝেছো? জি স্যার। তাহলে এখন আমরা আচ্ছা ক্লাইপিয়াস, হ্যাঁ সুন্দর, আমি দেখাই দিচ্ছি, দাঁড়াও। তাহলে কপাল গঠনকারী যে অংশটা খেয়াল করছো, তুমি কপাল হাত দাও, তাহলে কপাল গঠনকারী অংশটাকে বলা হচ্ছে কি ফ্রন্স, তাই না? এই যে অংশটা, এই যে এই অংশটার নাম হলো ফ্রন্স, তাই না? অ্যারো দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? আর এই যে ফ্রন্সের নিচে দেখো, এই যে ফ্রন্সের নিচে এই যে এই অংশটা, এই যে এই প্লেটের মতো যে অংশটা, পাতের মতো যে অংশটা দেখা যায়, এইটা কি বলা হচ্ছে ক্লাইপিয়াস। এবার বুঝছো? আর ক্লাইপিয়াসের নিচে আবার আর একটা পাতলা পাতের মতো অংশ থাকে যেটা ঘাসফড়িং এর উপরে ঠোঁট গঠন করে, সেই অংশটাকে বলা হচ্ছে ল্যাব্রাম। ক্লিয়ার? এগুলি মানে বুঝে বুঝে পড়তে হবে। তুমি যদি না বুঝে পড়ো তাহলে কিন্তু এগুলি কিছুক্ষণ পরে আবার ভুলে যাবা। এই জন্য বুঝে বুঝে পড়তে হবে। আমি যেমন পড়াচ্ছি এখন 68 নাম্বার পেজ তোমার বইতে। তো মাথার যে অংশগুলির কথা বললাম একটু দেখে নাও। ঘাসফড়িং এর যে মাথা, সেই মাথাটা হচ্ছে নরনক্ষম অংশ, অর্থাৎ এটা নড়াচড়া করতে পারবে। আর মাথার পৃষ্ঠীয় অংশকে বলা হবে কি ভার্টেক্স। মাথার পার্শ্বীয় যে অংশ সেটাকে বলা হচ্ছে জেনা, অর্থাৎ এই যে এই অংশটা পার্শ্বীয়, এই যে এই অংশটাকে বলা হচ্ছে জেনা, এই অংশটা। আর মাথার সামনের যে অংশটা, এই যে কপাল গঠনকারী সামনের অংশটাকে বলা হচ্ছে ফ্রন্স। আর ফ্রন্সের নিচে আয়তাকার প্লেটের মতো যে অংশটা দেখা যায় সেটাকে বলা হয় ক্লাইপিয়াস। কি বুঝছো? ওকে, আচ্ছা শব্দ আসছে একজন, হ্যাঁ। আচ্ছা, এটা বোঝার আগে আরেকটি জিনিস তোমাদের বোঝাই দিতে হবে। তো ঘাসফড়িং এর যদি এটা আমি দেহ মনে করি, ঠিক আছে, তো ঘাসফড়িং এর দেহটা কিন্তু যে কাইটিন যুক্ত কিউটিকল দ্বারা কি থাকে, আবৃত থাকে। ঘাসফড়িং এর দেহ কি দ্বারা আবৃত থাকে? কাইটিন যুক্ত কিউটিকল দ্বারা আবৃত থাকে। এবং এই কিউটিকল গুলো, উপরের যে আবরণ, এই আবরণগুলি মানে পুরু হয়, পুরু হয়ে মানে আবরণগুলি জমতে 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 কি হয়, যে একটা পাতলা প্লেটের মতো গঠন করে। ঠিক আছে, এই প্লেটের মতো অংশগুলিকে বলা হয় স্ক্লেরাইট। কি বলা হয়? দন্ত্য স ক স্ক্লে স্ক্লেরাইট, বুঝছো? তাহলে ঘাসফড়িং এর দেহ কি দ্বারা আবৃত থাকে? কাইটিন যুক্ত কিউটিকল দ্বারা আবৃত থাকে। এবং এই কিউটিকল গুলো কি হয়, পুরু হয়, পুরু হয়ে পাতলা প্লেটের মতো গঠন তৈরি করে। এবং এই প্লেটের মতো অংশগুলোকে বলা হয় কি স্ক্লেরাইট। এটা কি বুঝছো? অর্থাৎ এই যে এই আবরণ, এরকম যে পাতলা একটা প্লেটের মতো আমি দেখতে পাচ্ছি, এই প্লেটের মতো অংশগুলি হলো কি স্ক্লেরাইট। আর এই স্ক্লেরাইট গুলো, ধরো দুইটা স্ক্লেরাইট যে জায়গায় সংযুক্ত থাকে, এই যে মাঝখানের যে অংশটা, এই সংযোগ স্থলে কি হয়, এই জায়গাটা থাকে পাতলা। ঠিক আছে, এই পাতলা অংশটাকে বলা হয় কি সূচার। কি বলে? পাতলা অংশের নাম হলো কি সূচার।
এখন কি যদি পরীক্ষায় কোশ্চেন আসে সূচার কি স্ক্লেরাইট কি পারা যাবে? আর ঘাসফড়িং এর পিঠের দিকে পৃষ্ঠ দিকে যে অংশটা বা স্ক্লেরাইট গুলো থাকে সেইগুলোকে বলা হয় টারগাম। কি বলে? টারগাম। আর অঙ্কীয় দিকে যেগুলো থাকে, এই যে অঙ্কীয় দিক, এই অঙ্কীয় দিকে কিছু প্লেট থাকে, সেই প্লেটগুলোকে বলা হয় কি স্টারনাম। কি বলে? স্টার নাম। এটা কি বুঝছো? তাহলে আমরা একটু দেখে নিই, এটা একটু ডিলিট করে দিই, দাঁড়াও। আচ্ছা, যদি পড়া না বুঝো অবশ্যই কিন্তু জিজ্ঞেস করবা, মানে এগুলো পেন্ডিং রাখার দরকার নাই। এখন যদি না শিখো পরবর্তীতে কিন্তু এই গ্যাপগুলো আর কখনোই কভার করতে পারবে না। তো যেটা বলছিলাম, ঘাসফড়িং এর মাথার দুই পাশে কি থাকে? পুঞ্জাক্ষী থাকে। ঘাসফড়িং এর মাথার দুই পাশে কি থাকে? পুঞ্জাক্ষী থাকে। এই যে কালো রঙের দেখো, এই যে কালো কালো এই যে এই অংশগুলোকে বলা হচ্ছে কি পুঞ্জাক্ষী, ঠিক আছে? এবং এর মধ্যে ছোট ছোট অনেকগুলি চোখ একক থাকে। এই যে এইগুলো হচ্ছে কি পুঞ্জাক্ষীর গাঠনিক একক। তো ঘাসফড়িং এর মাথার দুই পাশে কি থাকে? মাথার বেশ খানিকটা অংশ জুড়ে থাকবে কি, কয়েকজন জয়েন করতে চায়, একটু জয়েন করায়নি, তো পুঞ্জাক্ষী থাকে। তো এই পুঞ্জাক্ষী থাকবে যদি বলা হয় কয়টি? ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী থাকে দুইটি। ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী থাকে মাথার দুই পাশে দুইটি, এবং পুঞ্জাক্ষী অনেক মাথার এদিকে নাকি স্যার চোখের পাশে স্যার? ওইটা হচ্ছে চোখের পাশে, মানে কি ওইটা চোখ? পক্ষী মানে চোখ না? স্যার আমি মনে করছি চোখের সাইড দিয়ে থাকে। চোখের সাইড দিয়ে না, ওইটা চোখ। তাহলে মাথার দুই পাশে কি থাকবে? এরকম পুঞ্জাক্ষী বা চোখ থাকবে, ঠিক আছে? এই দুইটা তো চোখই, অক্ষী মানে চোখ না? তাহলে এরকম অক্ষী কয়টা থাকবে? দুইটা। এখন বলা হচ্ছে পুঞ্জাক্ষী, পুঞ্জ যুক্ত অক্ষী, মানে অনেকগুলি চোখের সমাহার এখানে থাকে, অনেকগুলো এই যে ওমাটিডিয়াম থাকে। এই পুঞ্জাক্ষীর গাঠনিক একককে বলা হয় কি ওমাটিডিয়াম। পুঞ্জাক্ষীর গাঠনিক একককে বলা হয় ওমাটিডিয়াম। তাহলে এই যে একটা, এই যে দেখো এরকম একটা ওমাটিডিয়াম, এরকম একটা ওমাটিডিয়াম, এগুলো হচ্ছে এক একটা ওমাটিডিয়াম। আর সবগুলো ওমাটিডিয়াম মিলেই তৈরি করে কি এই যে তোমার এই পুঞ্জাক্ষীটা তৈরি হয়। সবগুলো ওমাটিডিয়াম মিলেই হয় এরকম পুঞ্জাক্ষী। এরকম প্রায় একটা চোখে প্রায় 2000টি ওমাটিডিয়াম থাকে। 2000টা ওমাটিডিয়াম মিলে একটা কি হয়? পুঞ্জাক্ষী তৈরি হয়। আর পুঞ্জাক্ষী ছাড়াও আমাদের যেমন সরল চোখ থাকে, ঘাসফড়িং এরও কিন্তু এরকম সরল চোখ থাকে। তো সরল চোখ আমরা এখানে কয়টা দেখতে পাচ্ছি? দেখো তো, এই যে আরো দিয়ে দেখালাম, কয়টা দেখতে পাচ্ছ সরল চোখ? ঘাসফড়িং হ্যাঁ তিনটা। তাহলে ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী থাকবে কয়টা? পুঞ্জাক্ষী থাকবে, ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী থাকবে দুইটা। আর সরল চোখ থাকবে কয়টা? তিনটা। সরল চোখগুলিকে বলা হয় ওসেলাস। সরল চোখগুলিকে বলা হয় কি ওসেলাস বা ওসেলি। তো এখন যদি বলা হয় যে পুঞ্জাক্ষীর যে গঠন ও কাজের একক, সেই গঠন ও কাজের একককে বলা হবে কি ওমাটিডিয়াম। তাহলে এই যে এখানে আমরা যে দেখতে পাচ্ছি এইগুলো এক একটা হচ্ছে কি ওমাটিডিয়াম। অনেকগুলি ওমাটিডিয়াম মিলেই তৈরি হবে কি এরকম পুঞ্জাক্ষী। এটা কি বুঝছো? আচ্ছা, এখন দেখো আমরা যদি তেলাপোকা দেখি অথবা যদি ঘাসফড়িং দেখি, তারা দেখবে যে মাথার দুই পাশে এরকম নড়াচড়া করে একটা অংশ, এরকম। এটা যদি মাথা হয় তাহলে মাথার দুই পাশে এরকম কিছু নড়াচড়া করে, দেখছো? এই নড়াচড়া করা অংশগুলো মানে এরকম সংবেদনশীল অংশটাকে বলা হয় কি অ্যান্টেনা। তো এই অ্যান্টেনা কিন্তু ঘাসফড়িং এর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। অ্যান্টেনা হচ্ছে ঘাসফড়িং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। তো অ্যান্টেনার অংশ থাকে দেখো কয়টা? তিনটা। অ্যান্টেনার অংশ থাকে তিনটা। একটা হচ্ছে স্কেপ, তারপর আরেকটি নাম হলো পেডিসেল, এবং আরেকটি নাম হলো কি ফ্ল্যাজেলাম। তাহলে আমরা যে অ্যান্টেনার কথা বললাম, সেই অ্যান্টেনার অংশ থাকবে কয়টা বলো তো?
অ্যান্টেনার অংশ থাকবে তিনটা। তিনটা। এই যে এইগুলো হচ্ছে অ্যান্টেনা, এই অংশগুলো হচ্ছে অ্যান্টেনা। অ্যান্টেনার যে অংশটা মাথার সাথে লাগানো থাকে, এই যে অংশটা, যে অংশটা অ্যান্টেনার যে অংশ মাথার সাথে আটকানো থাকে সেইটার নাম হলো কি? স্কেপ। সেটার নাম কি? স্কেপ। হ্যাঁ, আর অ্যান্টেনার কাজ কি স্যার? হ্যাঁ অ্যান্টেনার কাজ কি? হ্যাঁ, ওটা বলবো, দাঁড়াও, আগে বুঝাইনি। তাহলে যে অংশটা অ্যান্টেনার মাথার সাথে সংযুক্ত থাকছে সেই অংশটাকে বলা হচ্ছে স্কেপ। আর স্কেপের পরবর্তী অখণ্ডায়িত বা অবিভক্ত যে অংশটা দেখা যায় সেই অংশটাকে বলা হয় পেডিসেল। আর পেডিসেলের পরে 25টি খণ্ডক নিয়ে গঠিত যে অংশটা দেখা যায় সেই অংশটাকে বলা হয় ফ্ল্যাজেলাম। তো পরীক্ষায় এমসিকিউ এ যদি আসে যে স্কেপ, পেডিসেল, ফ্ল্যাজেলাম কার অংশ, বলো। স্কেপ, পেডিসেল, ফ্ল্যাজেলাম কার অংশ? অ্যান্টেনার অংশ। আচ্ছা, যদি বলা হয় ফ্ল্যাজেলামে কয়টি খণ্ড থাকে? তিনটি। না, অ্যান্টেনা 3টি অংশ নিয়ে গঠিত, কিন্তু আমি বলছি ফ্ল্যাজেলামে খণ্ড থাকে কয়টি? 25টি। স্যার 25টি। 25টি। এখন কি জানো, তুমি জিজ্ঞেস করলে যে অ্যান্টেনার কাজ কি, দেখো ওই যে অ্যান্টেনা ঘাসফড়িং এর ঘ্রাণ, স্পর্শ এবং শ্রবণ ইন্দ্রিয় অঙ্গ হিসেবে কাজ করে। অ্যান্টেনা কি হিসেবে কাজ করে? ঘ্রাণ, স্পর্শ এবং শ্রবণ ইন্দ্রিয় বা শ্রবণ অঙ্গ হিসেবে এরা কাজ করে। পরেরটায় যাই, অলরেডি এটা বলা হয়ে গেছে ওসেলট সম্পর্কে, এটা অলরেডি বলা হয়ে গেছে। এখন আমরা বক্ষদেশীয় যে অঞ্চল সেই বক্ষদেশীয় অঞ্চলও কিন্তু বললাম। তো টারগাম এবং স্টারনাম কাকে বলে, প্লিরন বা প্লুরা কাকে বলে অলরেডি বলা হয়েছে। তাহলে ঘাসফড়িং এর পৃষ্ঠ দিকের যে অংশগুলি বা স্ক্লেরাইট সেগুলোকে বলা হচ্ছে টারগাম, আর অঙ্কীয় দিকের যে অংশটা সেই অঙ্কীয় দেশের অংশটাকে বলা হচ্ছে স্টারনাম। আর এই শব্দটা শুধু বাকি ছিল যে পার্শ্বীয় দেশের অংশ যেটা, সেই পার্শ্বীয় দেশের অংশকে বলা হয় প্লুরা বা প্লিরন। কি বলে? পার্শ্ব দেশের অংশকে বলা হয় প্লুরা বা প্লিরন। এটা বুঝছো? এটা কি বুঝছো? আর শ্বসন ছিদ্রের কথাও আমরা ইতিমধ্যে বলেছি। শ্বসন ছিদ্রের কথা বলেছিলাম কি, এই যে বক্ষদেশীয় যে অঞ্চল, বক্ষদেশীয় অঞ্চলে থাকবে 2 জোড়া, অর্থাৎ বোথ সাইডে, ওই ডান এবং বাম উভয় পাশে 2টা করে, মোট 4টা, অর্থাৎ 2 জোড়া শ্বসন ছিদ্র থাকবে। আর এই যে উদরীয় যে অঞ্চলটা, এই উদরীয় অঞ্চলে থাকবে 8 জোড়া। তাহলে মোট কয় জোড়া শ্বসন ছিদ্র থাকে ঘাসফড়িং এর দেহে? মোট শ্বসন ছিদ্র থাকে, আমরা একটু আগেই বললাম, 10 জোড়া। তো এই যে এখন যেটি দেখছি এটি হচ্ছে ঘাসফড়িং এর উদর। তো ঘাসফড়িং এর উদর কিন্তু দেখো একটু সিলিন্ড্রিক্যাল, সিলিন্ডারের মতো দেখতে, ঠিক আছে? এবং ঘাসফড়িং এর উদরের খণ্ড থাকে কয়টা তোমরা হয়তো বা জানো। ঘাসফড়িং এর উদরে খণ্ড থাকবে 11টি। কয়টি? ঘাসফড়িং এর উদরে কয়টি খণ্ড থাকে? 11টি। বলো কয়টি? 11টি। প্রথম থেকে শুরু করে, এই যে 1 নাম্বার যে খণ্ড, এই প্রথম থেকে শুরু করে 8ম খণ্ডকে 1 জোড়া করে মোট 8 জোড়া কি থাকবে? শ্বসন ছিদ্র থাকবে। উদরের পৃষ্ঠদেশীয় অঞ্চলকে বলা হবে টারগাম, আর অঙ্কীয় দেশীয় অংশকে বলা হবে স্টারনাম। তো কি বললাম যে উদরের মধ্যে শ্বসন ছিদ্র থাকবে কয় জোড়া? 8 জোড়া। এবং শ্বসন ছিদ্রগুলি থাকবে প্রথম থেকে শুরু করে 8 নাম্বার যে খণ্ডকটা রয়েছে সেই 8 নাম্বার খণ্ডক পর্যন্ত। কি বুঝছো? আচ্ছা, একজন বলো তো যে 1 নাম্বার যে খণ্ড আর 2 নাম্বার খণ্ড কি একই রকম নাকি কোনো পার্থক্য আছে? এক নাম্বার খণ্ডটা দেখো একটু আকারে বড়,
অন্যান্য খণ্ডগুলো থেকে একটু গঠনগত দিক থেকে আকারে বড়। এবং 1 নম্বর খণ্ডে দেখো, 1 নম্বর খণ্ডের মধ্যে কি থাকে, ঘাসফড়িং এর যে শ্রবণ অঙ্গ বা শ্রবণ থলি, সেই শ্রবণ থলি থাকে এবং শ্রবণ থলিকে একটা পর্দা কি করে আবৃত করে রাখে, যে পর্দাকে বলা হয় টিম্প্যানিক পর্দা। অর্থাৎ 1 নম্বর উদরের 1 নম্বর খণ্ডকের মধ্যেই ঘাসফড়িং এর যে শ্রবণ অঙ্গ, সেই শ্রবণ অঙ্গ থাকে এবং এটার মাধ্যমে সে কি করে শুনতে পায়। তো 9 আর 10 নম্বর যে খণ্ডকটা লক্ষ্য করো, 9 এবং 10 নম্বর খণ্ডকের যে টারগাম, সেই টারগাম দেখো আংশিকভাবে যুক্ত থাকে। আর 11 নম্বর যে খণ্ডক, সেই 11 নম্বর খণ্ডকে দেখো একটা পাতলা প্লেট তৈরি করে, যে প্লেটটা পায়ুকে কি করে ঢেকে রাখে। এবার বুঝছো, মানে যেটা বোঝাচ্ছি, এটা কি বুঝতে পারছো? তো পুরুষ এবং স্ত্রীর যে ঘাসফড়িং, এই দুই ঘাসফড়িং এর মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যগুলো আমরা একটু দেখি চলো। যে পুরুষের যে ঘাসফড়িং, সেই ঘাসফড়িং এর উদরটা দেখো সরু থাকে, আর স্ত্রী ঘাসফড়িং এর যে উদর, সেই উদরটা আমরা যদি লক্ষ্য করি দেখো চওড়া থাকে। আর পুরুষ ঘাসফড়িং এর দেখো একটা কাটার মতো অংশ দেখা যায় একেবারে উদরের শেষ খণ্ডে, যেটাকে বলা হচ্ছে অ্যানাল সার্সি বা অ্যানাল সার্কাস। আর স্ত্রী ঘাসফড়িং এর ক্ষেত্রে দেখা যায় কি অভিপোজিটর। তোমার বইতে দেখো লেখা আছে এটা, উদর কোথায় গেল, তোমার বইতে এটা লেখা আছে, তোমার বইতে লেখা আছে দেখো 71 নম্বর পেজে। ঠিক আছে, যে ঘাসফড়িং এর উদর বেশ লম্বা, সরু এবং 11টি খণ্ডকে বিভক্ত, এবং প্রত্যেক খণ্ডকের পৃষ্ঠদেশকে বলা হচ্ছে টারগাম এবং অঙ্কীয় দেশকে বলা হয় স্টার্নাম। এবং প্লিউরন কিন্তু উদরে থাকে না, প্লিউরন থাকবে বক্ষদেশীয় অঞ্চলে। ঠিক আছে। আর 1 নম্বর যে খণ্ড, সেটা আমরা বললাম যে সেখানে শ্রবণথলি থাকে এবং সেই শ্রবণথলিকে টিম্প্যানিক পর্দা কি করে আবৃত করে রাখে। আর 1 থেকে 8ম নম্বর যে খণ্ডক রয়েছে, সেই খণ্ডকে প্রত্যেক খণ্ডকে 1 জোড়া করে মোট 8 জোড়া শ্বসন ছিদ্র থাকে। আর প্রথম খণ্ডটি যদি আমরা দেখলাম একটু আগেই, প্রথম খণ্ডটা কিন্তু অন্য খণ্ড থেকে আকারে থাকে বড়। তো এতক্ষণ যেগুলি পড়ানো হলো, এগুলি কি তোমরা বুঝতে পারছো? তো এখন যদি বুঝতে পারো তাহলে বলো তো, ঘাসফড়িং এর দেহকে কয়টি অংশে ভাগ করা যায়? প্রধানত কয়টি অংশে ভাগ করা যায়? 3টি। কি কি 3টি? হ্যাঁ, মাথা, বক্ষ এবং উদর। আচ্ছা, ঘাসফড়িং এর অ্যান্টেনার কাজ কি? স্যার মানে কোন হচ্ছে এই যে কি বলে, তাপ, চাপ, স্পর্শ, তারপরে শ্রবণ অঙ্গ হিসেবে কাজ করে। আচ্ছা, ঘাসফড়িং এর খাবার কি বলতো? ঘাসফড়িং কি খায়? ঘাস খাই, নামই তো ঘাসফড়িং। এই যে এই বুদ্ধিমান একজন স্মার্ট ছেলে, নাম কি বলো তোমার? হ্যাঁ, রায়হান, স্মার্ট উত্তর। নামই তো ঘাসফড়িং, ও তো ঘাসই খাবে, ঠিক না? তাহলে ঘাসফড়িং যদি বলা হয় যদি এটা কোথায় বাস করে, নামের ভিতরে উত্তর আছে, ঘাসের মধ্যে, নাকি? জি স্যার, ঘাসের মধ্যে। হ্যাঁ, সুন্দর উত্তর। আচ্ছা, ঘাসফড়িং এর দেহের পৃষ্ঠ দিকের যে অঞ্চলটা, মানে সেই অংশকে কি বলা হয়? টারগাম। আর অঙ্কীয় দিকের অঞ্চলকে বলা হয় স্টার্নাম। আচ্ছা, ঘাসফড়িং এর মাথার ভিতরে কয়টি খণ্ড থাকে আমরা কি বলেছিলাম? স্যার 2টি। না, 6টি। মাথার ভিতরে খণ্ড থাকে, ভ্রূণীয় খণ্ড থাকে 6টি। আর উদরে কয়টি খণ্ড থাকে? স্যার 3টি। উদরে থাকে 11টি, একটু আগেই তো পড়ালাম। আচ্ছা, ঘাসফড়িং এর অ্যান্টেনার অংশ কয়টি? এর 3টা স্যার। অ্যান্টেনার অংশ 3টা। আচ্ছা, ফ্ল্যাজেলামে খণ্ডক থাকে কয়টি? স্যার 25টি। 25টি, ভেরি গুড।
আচ্ছা, তো যদি আজকে যেটুকু পড়ানো হলো, তোমাদের এই লেকচারটা আমি কিছুক্ষণের মধ্যে ইউটিউবে দিয়ে দেব। আমার ইউটিউব চ্যানেলে দেখে নিবা। দেখার পর সেই লেকচারের যে ভিডিও ডেসক্রিপশন, ওখানে একটা গুগল ফর্মের লিংক দেওয়া থাকবে। ভিডিওটা দেখার পর ওই লিংকে গিয়ে এমসিকিউ 10 মার্কসের একটা পরীক্ষা দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে আমাদের যে উইকলি টেস্ট, তারপরে পরবর্তী যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলির প্রিপারেশনটা হয়ে যাবে, ঠিক আছে? তো সবাই ভালোভাবে পড়বা, তারপরে ভিডিওটা দরকার হলে দেখবা, দেখে তারপরে পরীক্ষাটা দিবা, ঠিক আছে? স্যার, হ্যাঁ, বলো। মানে হচ্ছে স্যার এবার মানে কোন কোন চ্যাপ্টার আছে পরীক্ষায়? ঘাস ফড়িং আছে, আমি যেটুকু জানি ঘাস ফড়িং, তারপরে হচ্ছে পরিপাকতন্ত্র আর সংবহন তন্ত্র, ঠিক আছে? তোমাদের সিলেবাসে দেখবা দেয়া আছে। তো ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো আমি ইসলাম